জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় আপিলে খালাস বেগম খালেদা জিয়া, বাকি আসামিরাও নির্দোষ প্রমাণিত। সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেফতার, বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে 4 সংস্কার কমিশন, দুপুরে সংবাদ সম্মেলন। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায়ে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই মামলায় আসামিদের কেউই দোষী সাব্যস্ত হননি। সকালে 10:45টার দিকে প্রধান বিচারপতি সহ 5 জনের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে 17 বছরের আগের এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। এ নিয়ে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে, অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। গত 4 দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে, সমস্ত এভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশিয়াস প্রসিকিউশন। এইটা মেলিশিয়াস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের 17 বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন, এর প্রতি আপনারা এগিয়েছিলেন। জি না, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন, মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব, মরহুম খন্দকার মাহবুবউদ্দিন
মাহবুবুর রহমান স্যার, মাহবুব হোসেন স্যার এবং মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার স্যার সহ মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার, ওনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন। আমি দুঃখিত, সিরকার স্যার চলে আসছেন, উনি কিন্তু এখনো আছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমি দুঃখিত, উনি মামলা এখনো আছেন। তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি, এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারেও আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফেসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ, দুঃখ লাগে, অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সব কিছু ছিল পলিটিক্যাল স্কিম। 5 বছরের সাজা 10 বছর করেছিল। তারা সকলেই আজকে এই মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর, জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। আজকের এই মহামান্য আদালতের রায়ে এটাও বলেছেন আপিল অ্যালাউ করা হলো সমস্ত জাজমেন্ট, বোথ দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন, যে 2টা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল। এবং নন অ্যাপিলিং যারা ছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটু নামগুলা বলে দাও, নামগুলা। আজকে আপনারা যারা দীর্ঘদিন যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আইনজীবী হিসাবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট তৌফিক জাকির সহ আমাদের খুকন বগুড়ার কোথায় সহ অ্যাডভোকেট জাকির হোসেন ভাইয়া, সকলে এই মামলায় অনেক পরিশ্রম করেছেন। আজকে দলের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি, আমি আইন সম্পাদক হিসাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই। আদালতের পর্যবেক্ষণ বলি, আদালতের পর্যবেক্ষণ যেটা বলেছেন আমাদের নেতৃবৃন্দ, একটু কাইন্ডলি আপনারা যদি একটু কাইন্ডলি শোনেন। আদালত বলছেন এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড। আদালত বলছেন এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটিসাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয়, সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত, অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেননি সেটা বলে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে, আমার যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না এবং এই রায় একটি ঐতিহাসিক রায়।
বাংলাদেশের আদালতের জন্য যুগ যুগ ধরে এই রায়টি ভবিষ্যতে রেফারেন্স হিসেবে থাকবে। আদালত যেটা আরেকটা এডিশনাল পয়েন্ট, আপনাদের সকলকে এডিশনাল ধন্যবাদ। পয়েন্ট ছিল যে আদালত হচ্ছে অপরাধের সাক্ষী প্রমাণের অপরাধের কোনো সকলকে উপাদান নাই। ধন্যবাদ। উপাদান নাই এবং সুতরাং এটা প্রমাণ করতে পারে না। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে ব্রিফ করছিলেন আইনজীবীরা, সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ ও ব্রিটেনে দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার এক্স বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। পদত্যাগের সিদ্ধান্ত জানালেও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে টিউলিপ দাবি করেছেন পূর্ণাঙ্গ সম্পদের হিসাব দিয়ে এই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ওই পোস্টে টিউলিপ আরও দাবি করেন স্টারমার প্রশাসন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। যুক্তরাজ্যে দুর্নীতি আটকানোর গুরুদায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতির অভিযোগের জেরে এবার নিজেই পদত্যাগ করলেন ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। গেল 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের সাথে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সম্পৃক্ততার আলোচনা সামনে আসে গেল ডিসেম্বরে। রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যম দাবি করে রূপপুর প্রকল্প থেকে 3.9 বিলিয়ন পাউন্ড বা 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন টিউলিপ। 23 ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায়, এ নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদও করেছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম পিইটি। স্কাই নিউজের প্রতিবেদন বলছে টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশ দু জায়গায় দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ ওঠার পর ব্রিটেনে তাকে নিয়ে আবারও জলঘোলা শুরু হয়। যদিও ব্রিটেনের মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডের উপদেষ্টা লরি ম্যাগান্স স্কাই নিউজকে জানান, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি তারা। এক্স বার্তায় টিউলিপ নিজেও দাবি করেছেন কিয়ার স্টারমার প্রশাসনের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্ত্রিসভা বিষয়ক উপদেষ্টার কাছে নিজের সম্পদের হিসাবও জমা দেন টিউলিপ। স্কাই নিউজ আরও বলছে, বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন এমন আশঙ্কা করেছিলেন তিনি। ব্রিটেনের গণমাধ্যমে আরও দাবি করা হচ্ছে, বর্তমানে সেন্ট্রাল লন্ডনের কিংস ক্রসের 2 বেডরুমের একটি ফ্ল্যাট ও হ্যামস্টেডের আরও একটি ফ্ল্যাট ছাড়াও বেশ কিছু ব্যক্তিগত সম্পদের হিসাব নিয়ে চাপে আছেন টিউলিপ। গেল বছর লেবার পার্টির মনোনয়নে চতুর্থবারের মতো ব্রিটেনের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। 2024-এর জুলাই থেকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করছিলেন টিউলিপ সিদ্দিক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন মতিউর রহমানকে কোন মামলায় গ্রেফতার হয়েছে আর তাকে কি আজ আদালতে তোলা হবে কিনা? উজ্জ্বল, আলোচিত ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গতকালকে রাতে গ্রেপ্তার করেছে বসুন্ধরা থেকে ডিবি পুলিশ। তাকে এখন ডিবির কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করে জানায়নি যে তাকে কোন মামলায় আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আমরা যতটুকু জানি যে তার বিরুদ্ধে দুদকের 3টি মামলা রয়েছে। 124 কোটি টাকা অর্থ আত্মসাৎ, তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 3টি মামলা করেছিল 6 জানুয়ারি দুর্নীতি দমন কমিশন। এছাড়াও আরও কয়েকটি মামলা তাদের বিরুদ্ধে রয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে বা ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত জানাননি যে কোন মামলাটিতে তাকে আসলে দেখানো হবে বা কোন মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে তারা জানিয়েছেন যে তাদের মামলার যে কার্যক্রমগুলো রয়েছে সেটি এখন চলমান রয়েছে। তাকে আজকে আদালতে তোলারও কথা রয়েছে। তবে এটা নিশ্চিত করে বলেনি যে তাদেরকে কোনো মামলায় দেখিয়ে রিমান্ড চাওয়া হবে কি হবে না।
তবে তারা যেহেতু আলোচিত এই ছাগলকাণ্ডে জড়িত, একসময় তিনি আসলে সাময়িক বহিষ্কার হয়েছিলেন। এছাড়া আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন, কারণ এই শুধুমাত্র তার সন্তান তাকে এই ঈদের সময় ছাগল কিনে দিয়েই কিন্তু সে তাকে এই লাইমলাইটে চলে আসেন এবং তার যে দুর্নীতি তিনি করেছেন, তিনি তথ্য গোপন করেছেন, সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, সেই বিষয়গুলো চলে আসে। এরপরই আবার এই দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করে। তদন্ত করে দেখে যে তিনি আসলে তার স্ত্রী সহ তার পরিবার, তার বিশিষ্ট তার গণ্ডির মধ্যে যারা রয়েছেন বা তার নিকটাত্মীয় যারা রয়েছেন, সব মিলিয়ে নামে বেনামে 124 কোটি টাকা তিনি জ্ঞাত সম্পদ বহির্ভূত সম্পদ তিনি অর্জন করেছেন, সেটি আত্মসাৎ করেছেন তিনি এবং তথ্য গোপন রেখেছেন, অর্থাৎ তিনি আয় বা কর দেননি। তিনি এনবিআর এর কর্মকর্তা হয়ে তিনি আসলে কর দেননি, যার কারণে তথ্য গোপন করার অভিযোগে 3টি মামলা করেছে দুদক, সেটি 6 জানুয়ারি। সে মামলা তাকে আসলে গ্রেপ্তার দেখানো হতে পারে, যেহেতু দুদকের মামলা রয়েছে। এছাড়া আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি। তবে ডিবি পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আজকেই তাকে আসলে আদালতে তোলার কার্যক্রম আসলে করা হবে, যেহেতু তাকে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে যেহেতু আইনি কার্যক্রম আসলে সম্পূর্ণ করতে হবে, যে মামলায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে সেই মামলার এজাহারটা তৈরি করতে হবে, এজাহার তৈরি করে আদালতে প্রেরণ করতে হবে। এই বিষয়গুলো আসলে এখন পুলিশের পক্ষ থেকে আসলে করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি তার স্ত্রী সহ আসলে একসঙ্গে ধরা পড়েছেন। তবে যেহেতু দুদকের মামলায় আমরা তার সহ তার স্ত্রীর নামও দেখেছি, তাহলে বলা যায় যে একই মামলায় ধারণা করা যাচ্ছে আসলে একই মামলায় দুজনকে আসলে গ্রেপ্তার দেখানো হতে পারে। তবে আরো একটি বিষয় বলে রাখা উচিত যে তার যে ছেলে তিনি যে আসলে যত লাখ টাকা দিয়ে আসলে ছাগল কিনেছেন, সেই ঘটনাটা আসলে এক সময় যেহেতু আলোচিত হয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে দুদক নড়েচড়ে বসেছিলেন, কারণ একজন কর্মকর্তার ছেলে তিনি আসলে ঠিক কত টাকাই বা বেতন পান, সেই অনুযায়ী আসলে তার যে দুর্নীতি বা তার যে অনিয়ম, তার যে অভিযোগ, সেটি আসলে দুদক একটি অনুসন্ধান শুরু করে। তবে এখানে ডিবি পক্ষ থেকে আমাদেরকে একটি ধারণা দিয়েছেন, তাদেরকে আসলে দুদকের মামলাতে হয়তো তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে তাকে আদালতে প্রেরণ করা হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর ডিবি কার্যালয় থেকে। যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন প্রতিবেদন নিয়ে সংস্কার কমিশনের প্রধানরা কখন আসবেন, আর এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? উজ্জ্বল, ঠিক বেলা 11টার দিকে সংস্কার কমিশনের প্রধানরা তাদের সংস্কার কমিশনের সদস্যদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করবেন। প্রায় দুপুর 1টা পর্যন্ত তাদের সঙ্গে পরপর যেহেতু 4টি কমিশন, এই 4টি কমিশনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তাদের কাছ থেকে এই সংস্কার কমিশনে তারা যে প্রতিবেদনগুলো জমা দেবেন, সেই প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করবেন এবং এরপরে যেটা আপনি বলছিলেন বিকাল 3টার দিকে কয়েকজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন। কি কি সংস্কার পরামর্শ এসেছে, কি কি প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো নিয়ে তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে যেই 4টি কমিশন আজকে সংস্কার প্রতিবেদন জমা দিবেন, এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, এই 4টি কমিশনের মধ্যে যদি মোটা দাগে সংবিধান সংস্কার কমিশনের কথা বলি, তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আমাদের যে প্রচলিত এখনকার যে সংসদ রয়েছে, সেই সংসদ থেকে তারা এটিকে সংস্কার করে তারা বলছে যে 505 সদস্য বিশিষ্ট সংসদ সদস্যের একটি পার্লামেন্ট হবে, যেখানে 400 জন সরাসরি নির্বাচিত হবেন। এই 400 জনের মধ্যে 100 জন থাকবে নারী সংরক্ষিত আসনের সদস্য। নারী সংরক্ষিত আসনের সদস্যরাও কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এর বাইরে বাকি 105 জন সেই 105 জন হবে যারা সমাজের উঁচু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ। তাদের রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত দরকার রয়েছে, কিন্তু তারা সরাসরি নির্বাচন করে হয়তো সংসদে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে সম্পৃক্ত নয়। এই ধরনের যারা বুদ্ধিজীবী মহল রয়েছে তাদেরকে ওই যে উচ্চ কক্ষ, সেই 105টি আসনে তাদেরকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হবে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হবে, না ভোটের প্রস্তাবনা দেওয়া হবে, নানা বিষয়ে তারা প্রস্তাবনা
তুলে ধরবেন। এই প্রস্তাবনাগুলোর পাশাপাশি পুলিশ সংস্কার কমিশন, যেহেতু আপনি জানেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত পুলিশের কার্যক্রম নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, পুলিশকে এই বিতর্কের জায়গা থেকে বিতর্কমুক্ত রাখতে পুলিশকে কীভাবে একেবারেই প্রত্যক্ষভাবে প্রকৃত অর্থেই জনগণের সেবকে পরিণত করা যায়, সেই জায়গায় কিছু সংস্কার প্রস্তাবনা থাকবে পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে। বিশেষ করে পুলিশ তো জনগণের বন্ধু বলা হয়, সেই জনগণের পুলিশ আসলে রাষ্ট্রের কথা সরকারের নির্দেশ মেনে চলবে নাকি জনগণের পক্ষে তারা কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। তাদের যেই চেইন অফ কমান্ড নিয়ে অনেক কথা রয়েছে, যে তারা আসলে সিনিয়র যেই কমান্ড তাদেরকে দেন সেই কমান্ড নিয়ে তারা ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে জনগণ কি চায়, জনগণের সুযোগ সুবিধা কি আছে, সেই বিষয়গুলো পুলিশের আচরণে কখনো প্রতিফলিত হয় নাই। সেই জায়গা থেকে পুলিশকে এই জায়গা থেকে বের করে এনে প্রকৃত অর্থে কীভাবে জনগণের বন্ধু হিসাবে করা যায়, সেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হবে আজকের সংস্কার কমিশনের পক্ষ থেকে। তো আমরা অপেক্ষা করছি, বেলা 11টার পর থেকে সংস্কার কমিশনের প্রধানরা আসবেন, তারা তাদের প্রতিবেদন জমা দেবেন। কি প্রতিবেদন কি থাকছে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো উজ্জ্বল। সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সংযোগ থাকলেও রান্না না করতে পেরে খুঁজছেন বিকল্প ব্যবস্থা, খাচ্ছেন হোটেলে গিয়ে। কর্তৃপক্ষ বলছে শীত এলেই বাসা বাড়িতে বাড়ে গ্যাসের চাহিদা, বিপরীতে সরবরাহ কম থাকায় দেখা দেয় সংকট। আর নিজস্ব উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানোই এই সংকটের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। দিয়াশলাইয়ের কাঠেই নিঃশেষ, তবুও জ্বলছে না চোলা। পুরান ঢাকার নবাবপুরের এই বাসিন্দার এমন ভোগান্তি গত কয়েক বছর ধরেই, তবে সংকট তীব্র হয়েছে গত 2 মাস। নবাবপুর ছাড়াও রাজধানীর খিলগাঁও, তেজগাঁও, মোহাম্মদপুর, শাহজাদপুর, বাড্ডা, মুগদা, মিরপুর, মগবাজার, মধুবাগ সহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে বলছেন বাসিন্দারা। ঘরে রান্না হয়তো হয় না, সংযোগ থাকতেও কিনতে হচ্ছে এলপিজি। বিকল্প ভরসা লাকড়ি বা ইলেকট্রিক চুলা কিংবা খাবার হোটেল। 1.5-2 বছর আগে মোটামুটি ভালোই ছিল, এখন তো একেবারেই না। আপনারা তো দেখতে আছেন আমি বারে বারে চুলা জ্বালাইতেছি, চুলা জ্বলে না। ইদানিং যাবত একেবারেই গ্যাস থাকতেছে না। 6টা থেকে 7টা পর্যন্ত দেখা যায় গ্যাসের আঁচটা একটু থাকে, ওই আছে তো আসলে রান্না করা যায় না। বাড়াইটা খুব সমস্যা আছে, সিলিন্ডার ব্যবহার করার তো সবার সামর্থ্য নাই। 3টা 4টা একটু করে আইয়ে আর সন্ধ্যার সময় আবার জায়গা, আবার 10টার দিকে আসে গ্যাস। সকালবেলা রান্না করে বসাইছি, গ্যাস চলে গেছে, তারপরে বিকালের দিকে আসে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা তিতাস কার্যালয়ে ধর্ণা দিয়েছেন একাধিকবার। সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। সমস্যার মধ্যে তারা আমাদেরকে শুধু কথা বলে কনসোলেশন দিয়েছে, কিন্তু লাস্টলি একটা কনসোলেশন যে 2 ইঞ্চি পাইপ, আর এখন গ্যাসের সরবরাহ একটু কম ওনারা বলেছেন, স্বীকার করেছেন, ওটা ওনাদের ন্যাশনাল ইস্যু। শীত আসলেই খাবার ও পানি গরমের প্রয়োজনে বাড়ে গ্যাসের চাহিদা, সেই সঙ্গে চাপও কমে রাজধানী সহ সারা দেশেই। এর পেছনের কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদী সংকট। জ্বালানি বিভাগের গতানুগতিক ব্যাখ্যা, অতিরিক্ত ঠান্ডায় পাইপলাইনে থাকা তরল পদার্থ জমে কমিয়ে দেয় গ্যাসের চাপ। এরই মধ্যে জানুয়ারি মাসেই পরপর 2বার কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্বাভাবিক সরবরাহ থেকেও প্রায় 150 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন স্বল্প সময়ের ব্যবধানে 2বার বন্ধ হলো এলএনজি টার্মিনালটি? না, সমস্যা কিছু হলে রুটিন চেক আপ থাকে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের এবং চেক আপ একটা টাইম থাকে। আবার সমুদ্র যদি উত্তাল থাকে বা মনসুন সিজন বা অন্য কোনো কারণে, তো আবার সমুদ্রের নিচে কাজ করা যায়। সমুদ্রের নিচে যেসব স্ট্রাকচার আছে আমাদের, সাবসি পাইপলাইন আছে একটা 7 কিলোমিটার, সেগুলো সবগুলো টেস্ট করতে হয়। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা কমে যায়, কমে গেলে অনেক সময় যদি লিকুইড থাকে সেটা হয়তো জমতে পারে। দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে অবৈধ সংযোগ এবং পুরনো লাইনের বিভিন্ন জায়গায় গ্যাস লিকেজ। এ কারণে সিস্টেম লস সহ চাহিদার বিপরীতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তিতাস নিজেও। 1700 মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাই, তাহলে আমি আমার বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো দিয়ে আমি একদম স্যাটিসফাই করতে পারি যে একদম নিরবিচ্ছিন্ন। আমার যে কাস্টমার, এটা এক্স্যাক্ট ডিমান্ড হলো 2100, কিন্তু আমি পাচ্ছি হলো 1500 অ্যারাউন্ড, 200 কিন্তু এদিক দিয়ে নেই। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাট করতে বিগত সরকারের আমদানি নির্ভর নীতি নিজস্ব গ্যাস উৎপাদনকে নিরুৎসাহিত করেছে, ফলে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। অর্থাৎ খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন লাইন তৈরি করার টেন্ডার হয়নি কেন?
এলএনজি টার্মিনাল নির্মাণ, টার্মিনাল আবার তৈরি করা দরকার, ভবিষ্যতে গ্যাস আমদানি বাড়ানো দরকার। যেসব জায়গা থেকে বলা হচ্ছে সেই সব কথাবার্তাগুলো সেই পুরনো টেপ রেকর্ড বাজানো হচ্ছে। নতুন সরকার এসে যে নতুন টেপ রেকর্ড চালু করবে, নতুন কথা মানুষের কাছে শোনাবে, সেসব কথাবার্তা নেই। স্বাভাবিক চাহিদা মেটাতে 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন প্রতিদিন। এর মধ্যে উৎপাদন ও সরবরাহকৃত এলএনজি দিয়ে চাহিদা মেটে 2,500 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। ঘাটতি থাকে 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাস। মাঝার মাহবুব, এখন, ঢাকা। চট্টগ্রামে অস্তিত্বহীন মাদ্রাসা আর এতিমখানার নামে লুট হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন চাল। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত এতিম ও মাদ্রাসার ছাত্ররা। সম্প্রতি নগরীর এমন কয়েকটি ভুয়া এতিমখানা ও মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া চাল জব্দ করে পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে দীর্ঘদিন ধরে এসব চাল গোপনে বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সরকার যে খাদ্য সহায়তা দেয়, চট্টগ্রাম সহ আশপাশের জেলায় সেসব চাল বন্টন হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় চালবাহী শত শত ট্রাক। তেমনই 3টি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে কক্সবাজার সড়কে যাওয়ার সময় আটক করে বাকলিয়া থানা পুলিশ। কিন্তু সরকারি সহায়তার চাল পুলিশ কেন আটক করল, সেখান থেকেই অনুসন্ধানের শুরু। পুলিশ জানায়, নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামগামী এসব ট্রাকে প্রায় 20 থেকে 25 টন চাল ছিল, যা নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ। তবে নগরীর ভেতরকার প্রতিষ্ঠানের চাল কেন নগর ছাড়িয়ে বাইরে যাচ্ছিল, সে সন্দেহ জাগে পুলিশের। এগুলো কোনোভাবে শহর থেকে বের হয়ে আনোয়ারার দিকে যাওয়ার সুযোগ নেই। আর এই চালের সাথে যারা জড়িত, এই ধরনের পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। সেই সাথে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করছে। বরাদ্দের কাগজে দেখা যায়, পাহাড়তলীর আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসা, বাকুলিয়ার বাইতুল রিদওয়ান এতিমখানা, আকমল আলী রোড এলাকার দারুল আরহাম কারিমিয়া দাখিল মাদ্রাসা, কাট্টলি মধু চৌধুরী রোড এলাকার মিসবাহুল কুরআন হিফজ মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য এ চাল বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাইতুল রিদওয়ানের অবস্থান নগরীর বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায়। সেখানে প্রতিষ্ঠানটির খোঁজ করলেও স্থানীয়রা কেউ এতিমখানাটির সন্ধান দিতে পারলেন না। আশেপাশের এলাকাতেও খুঁজলাম, কিন্তু পেলাম না। ফোন নম্বর থাকলে এটা জানা যেত, কিন্তু ফোন নম্বর নেই। আপনিও কখনো শুনেন নাই? প্রায় 1 ঘন্টা যাবৎ আব্দুল লতিফ হাট এবং তার আশেপাশের এলাকায় আমরা মাদ্রাসাটির খোঁজ করলাম। অন্তত 15 থেকে 20 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বেশ কয়েকটি স্পটেও ঘুরলাম, কিন্তু সেই মাদ্রাসাটির অস্তিত্ব খুঁজে পেলাম না। আমাদের কাছে আরও একটি মাদ্রাসার তথ্য আছে। এবার আমরা নগরীর সরাইপাড়ায় সেই মাদ্রাসাটির খোঁজ করতে রওনা হচ্ছি। খাদ্য বিভাগে জমা দেয়া কাগজপত্রে আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসার অবস্থান পাহাড়তলীর সরাইপাড়াতে। সেখানেও নেই এই মাদ্রাসার কোনো অস্তিত্ব। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তাহলে কিভাবেই বা সরকারি খাদ্য গুদাম থেকে এসব চাল ছাড় হলো? উত্তর জানতে আমরা যাই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। জানা যায়, মূলত ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের দেয়া তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের নামে চাল বিতরণ করে খাদ্য বিভাগ। জেলায় এ তালিকা দেন ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। প্রতিষ্ঠান আছে কি নেই সেটি দেখার দায়িত্বও তাদের। গেল 6 মাসে অন্তত 2,500 টন এমন চাল বরাদ্দ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। পরে মোবাইল ফোনে তার বক্তব্য ধারণ করা হয়। আমরা ত্রাণ মন্ত্রণালয়ের জেলা ডিআরওর অফিস থেকে রিকুইজিশন পাই, ওই অনুযায়ী আমরা ডিও দিই। ওনারা যাকে দিতে বলে তাকে আমরা দিই। ওনারা ওই যে লোকের যাকে পাঠায় তার সিগনেচার ওনারা অ্যাটাস্টেড করে দেয়, আমরা ওটা দেখেই দিই। এবার আমাদের গন্তব্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জানতে চাই, অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে বরাদ্দ পেল? জবাবে অসহায়ত্ব ত্রাণ কর্মকর্তার কণ্ঠে। জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের সুপারিশে এসব বরাদ্দ দেয়া হয়।
মহানগরীতে জনবল সংকটে এসব প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেওয়া সম্ভব হয় না অনেকাংশেই। এটা প্রশ্নটা যদিও খুব কঠিন, এটা আমি মনে করি যে উভয় পক্ষেরই আসলে আমারও একটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার ছিল, আর যারা জাল জালিয়াতি করতেছে তারা তো আসলে কন্টিনিউ করেই যাবে। তবে আমি এই জিনিসটা জানার পর থেকে আমাদের অফিস থেকে এখন আমরা আসলে এই জিনিসটা স্টপ রেখেছি। আমরা প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটলি দেখে শুনে তারপর আমরা হয়তো সামনের দিকে আগাচ্ছি। মূলত অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। দেওয়ানহাটের খাদ্য গুদামের এসব গুদাম থেকে সরকারি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেয়া হয়, যা এখান থেকেই সরবরাহ করা হয়। গেল 6 মাসে এমন 2400 টনের বেশি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দিয়েছে সরকার। আমরা যে সকল তথ্য পেয়েছি সেখানে মাত্র 25 টন চালের তথ্য পেয়েছি, যেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কিন্তু কী পরিমাণ চাল নয়ছয় হচ্ছে সেটি এখন অনুসন্ধানের দাবি রাখে। সেই সাথে সরকারি চালের নয়ছয় ঠেকাতে সারা দেশে এভাবে কত বেনামি সংস্থা কিংবা প্রতিষ্ঠানে চাল সরবরাহ করা হচ্ছে সেটিও অনুসন্ধানের দাবি রাখে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। টিউলিপ সিদ্দিকীর পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা রয়েছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো চিঠিতে স্টারমার ইকোনমিক সেক্রেটারি হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের জন্য টিউলিপকে ধন্যবাদ জানান। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে সেখান থেকে যেন মনোযোগ ব্যাহত না হয় তা নিশ্চিতে টিউলিপ পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। বলেন, স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে তদন্তকারী স্যার লরি মেগান্সকে সহযোগিতা করেছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্যের শ্যাডো হোম মিনিস্টার ক্রিস ফিলিপ বলছেন, টিউলিপের বিরুদ্ধে পদত্যাগ নিতে স্টারমার অনেক বেশি দেরি করে ফেলেছেন। তার সম্পত্তির ইস্যুতে অনেক তথ্য এখনও অজানা। এদিকে ইকোনমিক সেক্রেটারি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডস। I think the Prime Minister was far too slow to act in this case. The independent advisers' report say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions about whether these properties are connected to Tulip Siddiq's aunt's corrupt regime in Bangladesh. দ্বিতীয়বারের চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন তদন্তকারী দল। ইউলের বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে। গেল বছরের ডিসেম্বরে হঠাৎ করে মধ্যরাতে দেশে সামরিক আইন জারির কারণে গেল 6 সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। যৌথ তদন্ত কার্যালয় তার গ্রেপ্তার নিশ্চিত করেছে। ইউলকে গ্রেপ্তারের আগে বুধবার সকালে তার বাসভবনের সামনে ভিড় করেন সমর্থক আর বিরোধীরা। এর মধ্যে কেউ কেউ বলেন, দেশের স্বার্থে তাকে গ্রেপ্তার করা জরুরি এবং খুব দ্রুত সময়ের মধ্যে জরুরি। এদিকে রক্তপাত এড়াতে প্রশ্নোত্তর পর্বের জন্য ইউএল প্রস্তুত বলেও জানান তিনি। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিলে খালাস বেগম খালেদা জিয়া, তারেক সহ বাকি আসামিরাও নির্দোষ প্রমাণিত। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার। বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, দুর্নীতি আর উপহারের ফ্ল্যাট নিয়ে সমালোচনা। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে 4 সংস্কার কমিশন। দুপুরে সংবাদ সম্মেলন। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।